হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা জানো যে এখন কিন্তু আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের CBT 2 চলছে, ঠিক আছে, যেটা 13ই অক্টোবর থেকে চালু হয়েছে। তো আজকে আমরা 13ই অক্টোবরের ফার্স্ট শিফটের যে সমস্ত জিকে প্রশ্ন এসছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো। সাথে কিছু এক্সট্রা ফ্যাক্টসও থাকবে, যেগুলো আগের পরের শিফটে যাদের পরীক্ষা আছে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, সবার প্রথম প্রশ্ন যেটা এসেছিলো এটা আসলে তোমার সেকেন্ড শিফটের প্রশ্ন, কিন্তু আমি নিয়েছি এখানে। তো প্রশ্ন হলো ইন্টারন্যাশনাল টাইগার্স ডে কবে পালিত হয়, এটা কিন্তু প্রশ্ন এসেছিলো। সঠিক উত্তর হবে 29শে জুলাই কিন্তু ইন্টারন্যাশনাল টাইগার্স ডে পালিত হয় প্রতি বছর। এই দিনটি বিশ্বব্যাপী যে ওয়াইল্ড টাইগার বা বন্য বাঘদের সংরক্ষণ এবং তাদের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু উদযাপিত হয়। তো মনে রাখবে, ইন্টারন্যাশনাল টাইগার ডে প্রতি বছর 29শে জুলাই কিন্তু পালিত হয়, ঠিক আছে। পরে যে প্রশ্নটা এসেছিলো, প্রশ্ন এসেছিলো ঘরানা সিস্টেম সম্পর্কে। মানে প্রশ্ন এসেছিলো ঘরানা সিস্টেম কিসের সাথে মানে সম্পর্কিত। তো ঘরানা সিস্টেম বা ঘরানা পদ্ধতি কিন্তু হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক যেটা আছে তার সাথে সম্পর্কিত হলো ওই ঘরানা পদ্ধতি। উত্তর ভারতের যেই হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক আছে তার সেই হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের বিভিন্ন ঐতিহ্যর যেই ধারা, ঐতিহ্যবাহী যেই ধারা, তাকে কিন্তু আমরা ঘরানা বলে থাকি। বিভিন্ন ধরনের ঘরানা আছে, যেমন গোয়ালিয়র ঘরানা, জয়পুর ঘরানা, কিরানা ঘরানা, তারপর জয়পুর আতরাউলি ঘরানা ইত্যাদি। ঘরানা সম্পর্কে কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, সেটা তোমরা চাইলে দেখতে পারো আমার চ্যানেলে। আর তোমাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন সেটা এসেছিলো অঙ্গনওয়াড়ি AI সেন্টার প্রথম কোথায় স্থাপিত হয়েছে। প্রথম অঙ্গনওয়াড়ি AI সেন্টার সেটা কিন্তু মহারাষ্ট্রে স্থাপিত হয়েছে। এটা কিন্তু AI দিয়ে পুরো ম্যানেজ হবে এই জিনিসটা। অঙ্গনওয়াড়ি AI সেন্টার মহারাষ্ট্রেতে তোমার স্থাপিত হয়েছে। মূল তথ্য কি, ইন্ডিয়ার প্রথম কিন্তু AI এনেবেলড অঙ্গনওয়াড়ি সেন্টার। মানে এখানে যা ম্যানেজমেন্ট সব কিন্তু, আবার ডেটা, এগুলো কিন্তু সব AI দ্বারা তোমার ম্যানেজ করা হবে। এটি চালু করা হয়েছে 2025 সালের জানুয়ারি মাসে, ঠিক আছে। 2025 সালের ডেটটা মনে রাখবে। 2025 সালের জানুয়ারি মাসে কিন্তু মহারাষ্ট্র সরকারের যে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট WCD রয়েছে, এর উদ্যোগে কিন্তু অঙ্গনওয়াড়ি AI সেন্টার খোলা হয়েছে প্রথম মহারাষ্ট্রে। এই AI ভিত্তিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মূল লক্ষ্য কী? মূল লক্ষ্য হলো শিশুদের পুষ্টি এবং নিউট্রিশন আর স্বাস্থ্য পর্যবেক্ষণ করা, অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ সহজ করা, ডেটা এন্ট্রি এবং রেকর্ড কিন্তু পুরো AI দিয়েই রাখা হবে। আর মা এবং শিশুর স্বাস্থ্যের রিয়েল টাইম ডেটা সংগ্রহ করা, তারপর ম্যাল নিউট্রিশন মানে অপুষ্টি, এই সমস্ত জিনিস কিন্তু কমানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে AI ভিত্তিক অঙ্গনওয়াড়ির মাধ্যমে, যেটা মহারাষ্ট্রে কিন্তু খোলা হয়েছে। তারপর তোমার 3 নম্বর প্রশ্ন যেটা এসেছিলো সেটা হলো কম্পোজিশন অফ পঞ্চায়েতি রাজ, এটা কোন আর্টিকেলে বলা হয়েছে। পঞ্চায়েতি রাজের যে কম্পোজিশন সেটা কোন আর্টিকেলে বলা হয়েছে, সেটা বলা হয়েছে 243C নম্বর আর্টিকেলে। পঞ্চায়েতি রাজ সম্পর্কে একটু ডিটেলস আমরা জেনে নিই। পঞ্চায়েতি রাজ সিস্টেম সেটা কিন্তু আমাদের ভারতের 3 টিয়ার পঞ্চায়েতি রাজ, ঠিক আছে। পঞ্চায়েতি রাজ হলো ভারতের গ্রামীণ স্বশাসন ব্যবস্থা, যেখানে গ্রামের মানুষ নিজেরাই স্থানীয় প্রশাসন পরিচালনা করে, এটাকে কিন্তু আমরা পঞ্চায়েতি রাজ সিস্টেম বলে থাকি। আর আর্টিকেল 243C সেখানে কিন্তু কম্পোজিশন অফ পঞ্চায়েত বা পঞ্চায়েতি রাজের কম্পোজিশন সম্পর্কে বলা হয়েছে। প্রতিটি রাজ্যে বলা হয়েছে কিন্তু 3 টিয়ার সিস্টেম থাকবে, 3টি টিয়ার থাকবে, 3টি স্তর থাকবে। এই স্তরের কীরকম, গ্রাম পঞ্চায়েত যেটা গ্রাম স্তরে পরিচালনা করবে, তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি কিন্তু তোমার ব্লক লেভেলের পঞ্চায়েত মানে মধ্যস্তরের পঞ্চায়েত বলতে পারো। আর একটা হচ্ছে জেলা পরিষদ, পঞ্চায়েতের জেলা পরিষদ যেটা জেলা স্তরে কাজ করবে। এবার তোমার 73rd যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1992, এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু পঞ্চায়েতি রাজ সংবিধানে সংযুক্ত করা হয়। আর পঞ্চায়েতি রাজ কিন্তু একটা কনস্টিটিউশনাল মর্যাদা পায়, ঠিক আছে। আর পঞ্চায়েতি রাজের আইন কার্যকর হয় 1993 সালে 2 এপ্রিল। আর সংবিধানের যেই পার্ট 9 রয়েছে, সেই পার্ট 9-এ কিন্তু এই তোমার পঞ্চায়েতি রাজ সম্পর্কে বলা রয়েছে। আর্টিকেল বা ধারা 243 থেকে 243 কিন্তু ও পর্যন্ত এই পঞ্চায়েতি রাজ সিস্টেমের ব্যাপারে বলা রয়েছে। আর যেই সংবিধান বা তোমার তফসিল রয়েছে বা শিডিউল রয়েছে, সেই শিডিউলের কিন্তু 11 শিডিউলে এই তোমার পঞ্চায়েতি রাজ সিস্টেম সম্পর্কে 19টি বিষয় বা সাবজেক্ট যুক্ত রয়েছে, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিন্তু পঞ্চায়েতি রাজের সাথে সম্পর্কিত। আর আমাদের সংবিধানের পার্ট 9 পার্ট 9-এর আর্টিকেল 243 থেকে 243 অবধি কিন্তু এই পঞ্চায়েতি রাজ সিস্টেম সম্পর্কে বলা রয়েছে। আর সংবিধানের একটি
শিডিউল, যেটা শিডিউল মানে তোমরা জানো এক্সট্রা যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিস সেগুলো শিডিউলে দেওয়া হয়, সেই 11th শিডিউলে কিন্তু 29টি সাবজেক্ট সম্পর্কে দেওয়া রয়েছে পঞ্চায়েতি রাজের ব্যাপারে। আর উদ্দেশ্য কি, গ্রাম স্তরে লোকাল সেলফ গভর্নেন্স চালু করা। আর পঞ্চায়েতে কিন্তু একটা জিনিস, 1/3 অংশ কিন্তু মহিলাদের জন্য রিজার্ভ। আর এসসি এসটির জন্য কোনো কিন্তু নির্দিষ্ট কোটা নেই এতে। তো এটা গেলো পঞ্চায়েতি রাজের ব্যাপারে। এটা কিন্তু এখান থেকে কিন্তু পরের শিফটে প্রশ্ন আসতে পারে, ইম্পর্টেন্ট আছে, দেখে নিও। তারপর পঞ্চায়েতের কিছু আর্টিকেল নিয়ে আমরা দেখে নিই। 243B স্ট্রাকচার অফ পঞ্চায়েতি রাজ সম্পর্কে বলে 243Bতে। 243C 243Cতে বলা হয় কম্পোজিশন অফ পঞ্চায়েতি রাজ। 243Dতে বলা হয়েছে রিজার্ভেশন অফ সিটস, মানে পঞ্চায়েতে যেই সিট রিজার্ভ রয়েছে সেই রিজার্ভেশন অফ সিটের সম্পর্কে বলা হয়। 243Eতে বলা রয়েছে ডিউরেশন অফ পঞ্চায়েত। প্রত্যেকটি পঞ্চায়েতের বা সভার কিন্তু গ্রাম পঞ্চায়েতের ডিউরেশন কিন্তু 5 বছরের হয়। 5 বছরের পর পর কিন্তু তোমরা দেখো যে পঞ্চায়েত ভোট হয়। আর 243F বলা হয়েছে ডিসকোয়ালিফিকেশন সম্পর্কে, কোন গ্রাউন্ডে কিন্তু পঞ্চায়েত প্রধানকে ডিসকোয়ালিফাই করা যাবে এই সমস্ত সম্পর্কে বলা হয়েছে। আর 243Gতে বলা হয়েছে পাওয়ার, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ পঞ্চায়েত, এগুলো সম্পর্কে কিন্তু বলা রয়েছে। তো এই আর্টিকেলগুলো একবার দেখে নিও, কারণ নেক্সট শিফটে হয়তো প্রশ্ন আসতে পারে এখান থেকে। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমরা বললাম পঞ্চায়েতি রাজের সাথে সম্পর্কিত। আর্টিকেল 243 কম্পোজিশন অফ পঞ্চায়েতের সম্পর্কে বলে। আর 34 নম্বর অ্যামেন্ডমেন্ট, এটা কিন্তু আরবান লোকাল বডিজ বা আমাদের যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেই মিউনিসিপ্যালিটির সাথে সম্পর্কিত 74th অ্যামেন্ডমেন্ট। আর 11th শিডিউলে দেওয়া রয়েছে পঞ্চায়েতের রাজের যেই 29টি সাবজেক্ট, সেই সমস্ত সাবজেক্টের ব্যাপারে কিন্তু দেওয়া রয়েছে 11th শিডিউল বা 11 নম্বর তফসিলে। পরের প্রশ্ন, পরে যেটা এসেছিলো আর্টিকেল 358, এটা কিসের সাথে সম্পর্কিত? আর্টিকেল 358 যেটা, এটা কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সির সাথে যুক্ত। আর এই ন্যাশনাল ইমার্জেন্সি চলাকালীন আর্টিকেল 19-এর অধিকার স্থগিত করা হয়। তো ইমার্জেন্সি আর্টিকেল সেগুলো সম্পর্কে একবার আমরা এক নজরে দেখে নিই। আমাদের ভারতে কিন্তু ভারতের সংবিধানে কিন্তু 3 ধরনের ইমার্জেন্সির কথা বলা রয়েছে। একটা হলো ন্যাশনাল ইমার্জেন্সি, যেটা আর্টিকেল 352-তে বলা রয়েছে ন্যাশনাল ইমার্জেন্সির কথা, মানে রাষ্ট্রীয় আপদকাল, রাষ্ট্রীয় ইমার্জেন্সি। তোমার যুদ্ধ, এক্সটার্নাল অ্যাগ্রেশন, মানে বাইরে থেকে কোনো অ্যাট্যাক হলে, আর্ম রেবেলিয়ন, মানে দেশের ভেতরেই কোনো যদি জঙ্গি সংগঠন বা মাওবাদীরা যদি আর্ম রেবেলিয়ন করে, বা তোমার অস্ত্র নিয়ে যদি আর কি ওরা যদি রেবেলিয়ন করে বা বিপ্লবী কার্যকলাপ করে, বলতে পারো বিপ্লবী তো বলবো না, মানে মাওবাদী কার্যকলাপ করে, তাহলে কিন্তু এই ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার হতে পারে সমগ্র দেশ জুড়ে। এটা কিন্তু 352-র আন্ডারে আসে আর্টিকেল, ঠিক আছে। আর এটা ঘোষণা করে কিন্তু প্রেসিডেন্ট। আর এটা পুরো দেশে বা দেশের কোনো একটা অংশে কিন্তু আর কি আর প্রভাব পড়ে। আর এই ন্যাশনাল ইমার্জেন্সি কিন্তু বিশেষত আর্টিকেল 19 স্থগিত হয়ে যায়। আর এই ন্যাশনাল ইমার্জেন্সির মেয়াদ কত? প্রথমে 6 মাস, তারপর সংসদের অনুমতি বা পার্লামেন্টের অনুমতি নিয়ে কিন্তু এটাকে বাড়ানো যায়। উদাহরণ যেমন 3বার আমাদের দেশে কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি লেগেছে। 1962 ইন্ডিয়া চায়না ওয়ারের সময়, 1971 যেটা সেটা কিন্তু তোমার ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময়, আর 1975-এ কিন্তু এটা তোমার ইন্দিরা গান্ধী লাগিয়েছিল ইন্টারনাল ডিস্টারবেন্সকে কেন্দ্র করে। তারপর হলো স্টেট ইমার্জেন্সি, কোনো স্টেট যদি ঠিকমতো কাজ করতে না পারে সেক্ষেত্রেও কিন্তু সেই পার্টিকুলার স্টেটের জন্য স্টেট ইমার্জেন্সি লাগানো হয়। আর এটাও কিন্তু তোমার প্রেসিডেন্টই ঘোষণা করে। কারণ কোনো রাজ্য যদি কনস্টিটিউশনাল মেশিনারি ফেল হয়, কনস্টিটিউশন অনুযায়ী কোনো স্টেট যদি কাজ করতে না পারে, তাহলে কিন্তু প্রেসিডেন্ট রাজ্য সরকারের প্রতিবেদনের ভিত্তিতে এই স্টেট ইমার্জেন্সি ডিক্লেয়ার করে, যেটা আর্টিকেল 356-এ রয়েছে। আর প্রভাব রাজ্য সরকার ভেঙে যায়, মানে রাজ্যের যে মন্ত্রী পরিষদ রয়েছে, সিএমএ তার কাউন্সিল, সেটা কিন্তু পুরোপুরি ভেঙে যায়। আর রাষ্ট্রপতি শাসন চালায় ওই স্টেটে। আর মেয়াদ এটাও 6 মাস পর্যন্ত চলে, আর সর্বোচ্চ 3 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। উদাহরণ বহু রাজ্যে হয়েছে, কেরালায় হয়েছে 1959-এ, বিহারে হয়েছে, জম্মু কাশ্মীরে হয়েছে কিন্তু এই স্টেট ইমার্জেন্সি। আর ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360-তে, খুব ভালো ব্যাপার যে ফিনান্সিয়াল ইমার্জেন্সি ভারতে এখনও পর্যন্ত কিন্তু লাগু হয়নি। আর ভারতের আর্থিক পরিস্থিতি যখন বিপদের মুখে পড়ে, তখন কিন্তু প্রেসিডেন্ট এই ফিনান্সিয়াল ইমার্জেন্সি ঘোষণা করে। আর কেন্দ্র কিন্তু রাজ্যের অর্থনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করে এই ফিনান্সিয়াল ইমার্জেন্সিতে। আর সরকারি কর্মচারীদের বেতন কিন্তু কাটছাঁট করা হতে পারে হয় আর কি এই ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। এই সমস্ত জিনিস কিন্তু সংবিধানে লেখা রয়েছে। আর মেয়াদ সীমাহীন, এটার কোনো লিমিট নেই কতদিন হবে। সংসদ অনুমোদিত হলে যতদিন দরকার ততদিন কিন্তু এই ফিনান্সিয়াল এমার্জেন্সি থাকতে পারে। কখনো কার্যকরী হয়নি, আর আমরা চাইবও না যে এটা কখনো কার্যকরী হোক। এবার 5 নম্বর প্রশ্ন, যেটা পরীক্ষায় এসেছিলো, এটা হলো সেন্টার স্টেট লেজিসলেটিভ বা সেন্টার মানে কেন্দ্র আর রাজ্যের যে সম্পর্ক, এই সম্পর্ক বা সেন্টার স্টেট রিলেশন কোন শিডিউলে দেওয়া রয়েছে? 7th শিডিউলে কিন্তু আমাদের
সংবিধানের 7 শিডিউলে বা 7 নম্বর শিডিউলে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের যেই সম্পর্ক সেটা কিন্তু দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু 3টে লিস্টের কথা বলেছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। এবার আমরা একটু দেখে নিই ইউনিয়ন লিস্ট। ইউনিয়ন তালিকা বা ইউনিয়ন লিস্টে যে সমস্ত জিনিস রয়েছে, যে সমস্ত বিষয় রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে তোমার কেন্দ্রীয় সরকার দেখে। আর স্টেট লিস্টে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু স্টেট বা রাজ্য দেখে, তোমার রাজ্য দেখে। আর কনকারেন্ট লিস্টে যেটা রয়েছে সেগুলো কিন্তু স্টেট আর মানে তোমার ইউনিয়ন মানে সংঘ বা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনেই কিন্তু এটা দেখে কনকারেন্ট লিস্টের ব্যাপার। যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেগুলোতে কিন্তু কেন্দ্র সরকার আর রাজ্য সরকার দুজনেই আইন প্রণয়ন করতে পারে। তবে যদি কেন্দ্র আইন প্রণয়ন করে দেয় তাহলে কিন্তু কেন্দ্রেরটাই গ্রহণযোগ্য হবে, রাজ্য যদি আইন প্রণয়ন করে সেটা গ্রহণযোগ্য হবে না। তো এটাই গেল ইউনিয়ন লিস্টে কী কী রয়েছে। প্রতিরক্ষা রয়েছে, মানে ডিফেন্স রয়েছে, বিদেশ নীতি রয়েছে, ডাক বা পোস্টাল ব্যবস্থা আর কেন্দ্রীয় কর বা ট্যাক্স, এই সমস্ত কিন্তু ইউনিয়ন লিস্টে রয়েছে। স্টেট লিস্টে কী রয়েছে, পুলিশ রয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, স্থানীয় যে প্রশাসন, স্থানীয় সরকার সেটা রয়েছে। আর যে স্টেট যে সমস্ত ট্যাক্স লাগে সেগুলো কিন্তু স্টেট লিস্টে রয়েছে। আর কনকারেন্ট লিস্টে কী রয়েছে, শিক্ষা রয়েছে আমাদের, এডুকেশন মানে আর দণ্ডবিধি, পানিশমেন্ট, বেকারত্ব বা তোমার আনএমপ্লয়মেন্ট আর জলবায়ু, এগুলো কিন্তু সব কনকারেন্ট লিস্টে রয়েছে। তো এগুলো একবার দেখে নেবে। এডুকেশন, ক্রাইম, ল, ম্যারেজ আর ডিভোর্স, এগুলো কিন্তু কনকারেন্ট লিস্টে রয়েছে। স্টেট লিস্টে রয়েছে পুলিশ, পাবলিক হেলথ, লোকাল গভর্নমেন্টস ইত্যাদি। ইউনিয়ন লিস্টে রয়েছে ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স, ব্যাঙ্কিং। আর 254 আর্টিকেল নাম্বার 254 খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু বলে যে কনকারেন্ট লিস্টে যে সমস্ত তোমার বিষয়গুলো রয়েছে সেগুলোতে যদি স্টেট আর ইউনিয়নের মধ্যে কোনো ডিফেক্ট হয় ল মেকিং নিয়ে বা আইন প্রণয়ন নিয়ে, সেক্ষেত্রে কিন্তু ইউনিয়ন বা কেন্দ্রের যে আইন সেটাই কিন্তু প্রাধান্য পাবে, এটা বলা হয়েছে। পরে দেখো 6 নম্বর প্রশ্ন কী বলেছে, চোলা গঙ্গা কিং, চোল এবং গঙ্গা রাজবংশের যেই রাজা রাজেন্দ্র ওয়ান তার সম্পর্কে কিন্তু প্রশ্ন দিয়েছিল। মানে অপশানে ছিল যে চোল বা চোলের যে গঙ্গা রাজবংশ রয়েছে সেই রাজবংশের রাজা কে ছিলেন, অনেকগুলো অপশান ছিল। সঠিক উত্তর যেটা হবে সেটা হবে রাজেন্দ্র ওয়ান কিন্তু চোলা কিং ছিল গঙ্গা ডাইনেস্টির। তারপর 7 নম্বর প্রশ্ন, গাথা সপ্তর্ষি নামক পুস্তকটির রচয়িতা কে ছিলেন? গাথা সপ্তর্ষির রচয়িতা কে ছিলেন? গাথা সপ্তর্ষির রচয়িতা কিন্তু ছিলেন সাতবাহন রাজা হল। এটা প্রাচীন প্রাকৃত ভাষার কাব্য। পরে 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউটের কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউট কিন্তু আনা হয়েছিল। আমরা দেখলাম 73 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু পঞ্চায়েতি রাজ আনা হয়েছিল। আর পঞ্চায়েতকে কিন্তু কনস্টিটিউশনাল মর্যাদা দেওয়া হয়। আর এই 73 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1992 সালে। তারপর দেখে নিই 9 নম্বর প্রশ্ন যেটা, এটা কিন্তু তোমার ভারতের প্রতিবেশী দেশ ভুটান সম্পর্কে দেওয়া হয়েছে। ড্রাগন মোনার্কি সিস্টেম কোন দেশে দেখা যায়? আমাদের কোন প্রতিবেশী দেশে ড্রাগন মোনার্কি সিস্টেম দেখা যায়? এটা প্রশ্ন ছিল। সঠিক উত্তর হবে ভুটান। ভুটানে কিন্তু ড্রাগন মোনার্কি সিস্টেম দেখা যায়। আর ভুটানকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগনও বলা হয়। আর এখানে কনস্টিটিউশনাল মোনার্কি চালু আছে। কনস্টিটিউশনাল মোনার্কি কি আগে দেখবো আমরা। ভুটানকে বলা হয় ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন বা ড্রিউক ইউল। আর এখানকার রাজতন্ত্রকে বলা হয় ড্রাগন মোনার্কি সিস্টেম। আর রাষ্ট্রীয় প্রতীক বা রাষ্ট্রীয় এমব্লেমে তোমরা দেখেছো পতাকায় কিন্তু একটা ড্রাগন দেখতে পাই। ন্যাশনাল এমব্লেমে আর পতাকায় ড্রাগন, আর ড্রাগনকে এরা ড্রুক বলে, দেখতে পাই আমরা। ড্রুক শব্দের মানে হলো থান্ডার ড্রাগন। আর ভুটানের রাজার পদবী হলো কিন্তু বা রাজার যে পদ সেটাকে মানে ড্রিউক গ্যালপো বলে থাকি, অর্থাৎ কিং অফ দ্য থান্ডার ড্রাগন। আর রাজতন্ত্রের ধরন কি, ভুটানে কিন্তু বর্তমানে কনস্টিটিউশনাল মোনার্কি আছে। মানে আমাদের যেরকম কনস্টিটিউশন সেরকম কনস্টিটিউশনও রয়েছে। আর কনস্টিটিউশন কার আন্ডারে কাজ করে বা কনস্টিটিউশনে তোমার আমাদের যেমন প্রেসিডেন্ট সেরকমই প্রেসিডেন্টের মতো সেম পাওয়ার রয়েছে কিন্তু তোমার সেই দেশের রাজার। মানে রাজা আছেন কিন্তু সংবিধান অনুযায়ী পার্লামেন্টারি ডেমোক্রেসির মাধ্যমে সরকার পরিচালিত হয়। মানে আমাদের যে সমস্ত জিনিস বা বিল পাস করতে গেলে বা তোমার আমাদের সরকারি যে সমস্ত কলকারখানা চলে বা বিজনেস রয়েছে, সরকারের যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো কিন্তু রাষ্ট্রপতির নামে যেরকম চলে সেরকমই সেম কিন্তু ভুটানে কিন্তু সেটা রাজার নামে হয়। আর এই কনস্টিটিউশনাল মোনার্কি কিন্তু ইউকে বা ইউনাইটেড কিংডমেও দেখা যায়। তারপর ভুটানের রাজনৈতিক কাঠামো সম্পর্কে আমরা একটু দেখে নিই। ভুটানের রাজধানী হলো থিম্পু, সংবিধান হলো ভুটানিজ কনস্টিটিউশন,
2008 স্থাপিত হয়েছিল। আর পার্লামেন্ট আমাদের যেমন ক্যামেরালিজম পার্লামেন্ট লোকসভা রাজ্যসভা রয়েছে, সেরকমই কিন্তু ক্যামেরাল পার্লামেন্ট ভুটানেও রয়েছে। ভুটানের যে আপার হাউস উচ্চকক্ষ সেটাকে ন্যাশনাল কাউন্সিল বলা হয়, 25 জন সদস্য থাকে। আর লোয়ার হাউসকে বলা হয় ন্যাশনাল অ্যাসেম্বলি, 47 জন সদস্য থাকে এতে। আর আন্তর্জাতিক দিক যদি দেখো ভুটানে, তাহলে জিডিপির বড় অংশ মানে হাইড্রো পাওয়ার যে এক্সপোর্ট সেখান থেকে কিন্তু আছে। ভুটানের হাইড্রো পাওয়ার মানে তোমার জলবিদ্যুৎ যেটা, সেটা কিন্তু ভারতের সাথে চুক্তিবদ্ধ রয়েছে এবং ভারতে কিন্তু তারা এই তাদের হাইড্রো ইলেকট্রিসিটি সাপ্লাই করে নর্থার্ন রিজিয়নে। তারপর অফিসিয়াল রিলিজিয়ান কিন্তু বজ্রযান যে বুদ্ধিজম বা তান্ত্রিক বুদ্ধিজম, সেটা কিন্তু ভুটানের তোমার মেইন বা অফিসিয়াল রিলিজিয়ান। ডেভেলপমেন্ট পলিসি গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, বিশ্বের একমাত্র দেশ যেখানে জিডিপি নয়, GNH বা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা হ্যাপিনেস ইন্ডেক্স দিয়ে কিন্তু উন্নয়ন মাপা হয়। তো এটা ছিল ভুটানের ব্যাপারে। তো পরের প্রশ্ন রয়েছে 10 নম্বর প্রশ্ন। জিজ্ঞেস করা হয়েছিল যে আলকারাজ রিসেন্ট কোন টুর্নামেন্টে জেনিক সিনারকে পরাজিত করেন। তো 2025 সালে যে US ওপেন হয়েছে, সেই US ওপেনের ফাইনালে কিন্তু কার্লোস আলকারাজ জেনিক সিনারকে পরাজিত করেছে। আর এই পরাজয় মানে জেনিক সিনারকে হারানোর মাধ্যমে কিন্তু আলকারাজ তার 6th যে গ্র্যান্ড স্ল্যাম সেটা জিতে নিয়েছে। তারপর পরের প্রশ্ন দেখো, আর্মি রিসার্চ সেন্টার যেটা IIT মাদ্রাজ ডেভেলপ করেছে অগ্নিশোধ নামে, সেখান থেকেও প্রশ্ন এসেছিল যে আর IIT মাদ্রাজ রিসেন্ট কোন আর্মি রিসার্চ সেন্টার স্থাপন করেছে। সেনাবাহিনীর গবেষণা কেন্দ্রের জন্য কিন্তু IIT মাদ্রাজে অগ্নিশোধ নামক একটি গবেষণা কেন্দ্র বা অ্যাডভান্স ডিফেন্স টেকনোলজি সিস্টেম কিন্তু সেন্টার কিন্তু চালু করা হয়েছে। আর তারপর তোমার কম্পিউটার থেকে প্রশ্ন এসেছিলো উইথ অফ কলাম অফ এক্সেল 255 ক্যারেক্টারের কিন্তু হয় এক্সেলের ম্যাক্সিমাম উইথ। যেমন দাঁড়াও আমি ছবি দিয়ে দেখাচ্ছি। যে এই কলামটা তোমরা জানো এক্সটেন্ড করা যায়, কলামের যে উইথটা এখানে দেখবে কার্সার রাখলে কিন্তু এটাকে কার্সার রেখে তুমি যদি ড্র্যাগ করো ডান দিকে, তাহলে কিন্তু এই কলমের উইথটা বাড়ে। তো ম্যাক্সিমাম এটা কিন্তু 255 ক্যারেক্টার অবধি বাড়তে পারে। ক্যারেক্টার মানে আমরা যে সমস্ত লেটার লিখি সেটা কিন্তু একটা ক্যারেক্টার বলা হয়, যেমন ABCD এগুলো কিন্তু একটা ক্যারেক্টার বলে। আর এরকম 255টি ক্যারেক্টার অবধি কিন্তু আমরা এর তোমার এক্সেলের কলমের উইথকে কিন্তু আমরা বাড়াতে পারি। তো এই গেল। তারপর 13 নম্বর প্রশ্নে কী বলেছে, শর্টকাট কি টু ডিলিট ওয়ার্ড লেফট টু কার্সার, মানে কার্সারের বাঁ দিকের ওয়ার্ড মুছতে। কার্সার এটা থাকে আমাদের কার্সারের বাঁ দিকে, মানে এই দিকে যে সমস্ত ওয়ার্ড রয়েছে সেটা একবারে মুছে ফেলতে কোন আমরা শর্টকাট কি ব্যবহার করি, কন্ট্রোল প্লাস ব্ল্যাক স্পেস ইউজ করলে কিন্তু কার্সারের বাঁ দিকে যত ওয়ার্ড আছে সব মুছে যায়। তো চলো কম্পিউটারের কয়েকটি শর্টকাট কি আমরা দেখে নিই। যেমন শিফটের সাথে স্পেস টিপলে কিন্তু পুরো রো সিলেক্ট হয়। রো মানে এই জিনিসটা, বাঁ দিক থেকে ডান দিকে যেগুলো আমরা দেখি সেলগুলো, সেগুলোকে রো বলে। ওপর থেকে নিচে যেগুলো সেগুলোকে বলা হয় কলম। তো কন্ট্রোল প্লাস স্পেস টিপলে কিন্তু পুরো কলম সিলেক্ট হয়ে যায়। শিফট প্লাস স্পেস মানে পুরো রো, কন্ট্রোল প্লাস স্পেস মানে পুরো কলম সিলেক্ট হয়। কন্ট্রোল প্লাস A মানে যত ডেটা আছে শিটে সব কিন্তু সিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল প্লাস C মানে তোমরা জানো কপি, কন্ট্রোল প্লাস X মানে কাট, কন্ট্রোল প্লাস V মানে পেস্ট, কন্ট্রোল Z মানে আনডু, কন্ট্রোল Y মানে রিডু, কন্ট্রোল প্লাস D মানে সিলেক্ট সেলে আপার সেল কপি, কন্ট্রোল R মানে সিলেক্টেড সেলে লেফট সেল কপি, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস V মানে হচ্ছে কি পেস্ট স্পেশাল। আর কন্ট্রোল প্লাস B মানে তোমরা জানো বোল্ড করা, কোনো লেখাকে বোল্ড করতে গেলে কন্ট্রোল প্লাস B ইউজ করি আমরা। কন্ট্রোল প্লাস I মানে হলো ইটালিক, কন্ট্রোল প্লাস U মানে আন্ডারলাইন করা। কন্ট্রোল ধরে তোমরা যদি 1 প্রেস করো কন্ট্রোল প্লাস 1, তাহলে কিন্তু ফরম্যাট সেলের যে ডায়ালগ বক্স সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর অল্ট প্লাস H হলো শর্টকাট কি ফিল কালার ফিল করার যে শর্টকাট কি সেটা হলো অল্ট প্লাস H। আর একটা অল্ট প্লাস H দিয়ে হোম অপশানেও যাওয়া যায়। তো এগুলো কিছু ইম্পর্ট্যান্ট আমরা শর্টকাট কি সম্পর্কে দেখলাম। চলো পরের প্রশ্ন দেখি। পরে এসেছিলো শর্টকাট কি টু ওপেন ডায়ালগ বক্স ওপেন করার জন্য যে শর্টকাট কি সেটা সম্পর্কে কিন্তু প্রশ্ন এসেছিলো। তো ডায়ালগ বক্স ওপেন করার যে শর্টকাট কি সেটা হলো কন্ট্রোল প্লাস F2 কিংবা অল্ট প্লাস কন্ট্রোল প্লাস শিফট প্লাস S। এটা কিন্তু এই দুটো কিন্তু শর্টকাট কি ডায়ালগ বক্স ওপেন করা। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখি। 15 নম্বর প্রশ্নে কিন্তু এসেছিলো চেন্নাই পোর্ট বা চেন্নাই বন্দর কোন সমুদ্রের তীরে বা কোন সমুদ্রের তীরে অবস্থিত। ঠিক আছে, বে অফ বেঙ্গলের তীরে কিন্তু চেন্নাই পোর্ট অবস্থিত। তামিলনাড়ুর একটি পোর্ট এটা চেন্নাই পোর্ট, এটা বে অফ বেঙ্গলের উপকূলে অবস্থিত। তারপর হলো প্লেন টেক্সট ইমেল
এখান থেকে এসেছিলো প্লেন টেক্সট ইমেল থেকে প্রশ্ন এসেছিলো প্লেন টেক্সট ইমেলে কী ধরনের টেক্সট ফরম্যাটিং হয় সাধারণ, বা প্লেন ইমেলে কী ধরনের টেক্সট ফরম্যাটিং হয়। সাধারণ ইমেলে কিন্তু টেক্সট প্লেন আকারে থাকে, আর ইউএসের যেই অ্যাসকি ফরম্যাট, অ্যাসকি যে রাইটিং ফরম্যাট সেখানে লেখা হয়। প্লেন ইমেল হলো এমন এক ধরনের ইমেল যেখানে কোনো ফন্ট, স্টাইল, কালার, ছবি বা এইচটিএমএল ফরম্যাটিং থাকে না। যেমন এই যে এই লেখাটাই দেখছো যে ফন্টটা একটা স্পেশাল টাইপের ফন্ট, এটা তো প্লেন ইমেলে কী হয়, নর্মাল ফন্ট থাকে, ঠিক আছে, কোনো স্টাইল, কালার, এই সমস্ত জিনিস কিন্তু প্লেন ইমেলে থাকে না, শুধু টেক্সটটা ডেলিভার করার জন্য। যেমন তোমরা কিপ্যাড ফোনে এসএমএস যেরকম ডেলিভার করেছো দেখেছো, কোনো সেরকম স্পেশাল ফন্ট নেই, ফন্টের কোনো স্পেশাল কালার নেই, বা কোনো ইমেজ কিন্তু আগে যে কিপ্যাড ফোনগুলো ছিল সেগুলোতে কিন্তু আমরা ডেলিভার করতে পারতাম না। তো প্লেন ইমেল কিন্তু একদম সেম পাতি সেই এসএমএসের মতোই, ঠিক আছে, সেখানে শুধু প্লেন টেক্সট হিসাবে কোনো মেসেজ তুমি ফরওয়ার্ড করতে পারো। এবার সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাবস সম্পর্কে এসেছিলো, কে এই ডক্ট্রিন অফ ল্যাবস চালু করে, লর্ড ডালহৌসি কিন্তু সবার প্রথম ডক্ট্রিন অফ ল্যাবস তিনি চালু করেন। ডক্ট্রিন অফ ল্যাবস কি বা সত্যবিলোপ নীতি কি, কোনো রাজার, কোনো ভারতীয় রাজার যদি কোনো উত্তরাধিকার না থাকতো তাহলে কিন্তু ইংরেজরা তার সেই রাজ্যকে দখল করে নিত, এটাই কিন্তু ডক্ট্রিন অফ ল্যাবস। তো সবার প্রথম কিন্তু সাতারা 1848 সালে সাতারা রাজ্য কিন্তু ইংরেজরা এইভাবে ডক্ট্রিন অফ ল্যাবস দিয়ে পুরোপুরি দখল করে নেয়। তারপর হলো সম্বলপুর, 1849 সালে সম্বলপুর তারা দখল করে, 1854 সালে ঝাঁসি, এবং 1854 সালে কিন্তু নাগপুর তারা দখল করে নেয়, ঠিক আছে। তো 18 নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে প্রশ্ন ছিল সিটিজেনশিপ সম্পর্কে, সিটিজেনশিপ ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে। তো 5 থেকে 11 অব্দি যেই অনুচ্ছেদ সেখানে কিন্তু সিটিজেনশিপ বা নাগরিকত্ব সম্পর্কে বলা রয়েছে। এবার সিটিজেনশিপের ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আমরা একটু দেখে নিই। যে 5 নম্বর আর্টিকেলে বলা হয়েছে সংবিধান কার্যকর হওয়ার সময় যে সমস্ত নাগরিকত্ব দেওয়া হয়েছিল জন্ম অনুযায়ী বা ভারতের স্থায়ী বাসিন্দা হিসাবে, সেটা কিন্তু বলা হয়েছে আর্টিকেল 5-এ। তারপর পাকিস্তান থেকে যে সমস্ত লোকেরা এসেছিল ভারতের স্বাধীনতার সময়, তাদের কিন্তু এই আর্টিকেল 6 অনুযায়ী কিন্তু তোমার নাগরিকত্ব দেওয়া হয়েছিল। যারা 1 জুলাই 1948 আগে পাকিস্তান থেকে ভারতে এসে, তাদের কিন্তু তোমার এই নাগরিকত্ব প্রদান করা হয়েছে আর্টিকেল 6 অনুযায়ী। তারপর আর্টিকেল 7, পাকিস্তানে যারা গিয়েছিল তোমার বিভাজনের সময়, ইন্ডিপেন্ডেন্সের সময়, কিন্তু কিন্তু যারা আবার পরে পাকিস্তান থেকে ফিরে এসে তাদেরও কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়েছিল আর্টিকেল 7 অনুযায়ী। এগুলো সব প্রথমের দিককার। তারপর আর্টিকেল 8, ভারতীয় যে এনআরআই মানে ইন্ডিয়ান অরিজিনাল কিন্তু বিদেশে যারা গিয়ে বসবাস করছে, তারা কিন্তু নাগরিকত্ব পেতে পারে। তারপর তোমার বলা হয়েছে স্বেচ্ছায় অন্য দেশের যদি কেউ নাগরিক হয়, আর্টিকেল 9-এ বলা হয়েছে স্বেচ্ছায় যদি অন্য দেশের কেউ নাগরিক হয় তাহলে কিন্তু সে ভারতীয় নাগরিকত্ব হারাবে। তারপর হলো বিদ্যমান নাগরিকদের যারা কারেন্ট সিটিজেন তাদের কিন্তু নাগরিকত্ব বজায় থাকবে, এটা বলা আছে আর্টিকেল 10-এ। আর সংসদ বা পার্লামেন্ট কিন্তু নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিয়ে আইন প্রণয়ন করতে পারে। এগুলো কিন্তু এই আর্টিকেলগুলোতে বলা আছে, খুব ইম্পর্টেন্ট। যেহেতু তোমার সিটিজেনশিপ থেকে কোয়েশ্চেন এসে, তো এটা প্রবাবিলিটি আছে যে 5 থেকে 11 নম্বর আর্টিকেলে কী কী কন্টেন্ট আছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে, ঠিক আছে, একবার দেখে নেবে ভালো করে। 19 নম্বর প্রশ্ন যেটা এসেছিলো সেটা হলো ইন্ডিয়া ডিফিটেড অস্ট্রেলিয়া টু উইন প্রেসিডেন্সি অফ আইআইএএস, যার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স। এটার যে সভাপতি হয়েছে বর্তমানে, যা চেয়ারম্যানশিপ কিন্তু ভারতের কাছে রয়েছে। ভারত কিন্তু প্রেসাইড করবে এই আইআইএসকে, ঠিক আছে। এটা একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট। আর ভোটিং হয়েছিল এবং ভোটিংয়ে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে কিন্তু এর প্রেসিডেন্সি জিতেছে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তারপর তোমার 20 নম্বর প্রশ্ন বলা আছে লাইফ এক্সপেক্টেন্সি ইজ রিলেটেড টু, লাইফ এক্সপেক্টেন্সি বা গড় আয়ু এটা কিসের সঙ্গে সম্পর্কিত। উত্তর হবে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টের সাথে সম্পর্কিত লাইফ এক্সপেক্টেন্সি। লাইফ এক্সপেক্টেন্সি আর হিউম্যান ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা একটু দেখে নিই। লাইফ এক্সপেক্টেন্সি হলো আয়ু বা জীবনকাল, কোনো মানুষ বা কোনো দেশের মানুষ গড়ে কত বছর বাঁচতে পারে তার পরিমাপকে কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি বলা হয়। এটা শুধু স্বাস্থ্যের যে সূচক সেটা কিন্তু নয়, বরং এটা সমগ্র যে হিউম্যান ডেভেলপমেন্ট বা আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটার কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইন্ডেক্স বা সূচক এটি। আর এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কিন্তু মূলত 3টি সূচকের উপর ভিত্তি করে বানানো হয় এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। একটা হলো লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, মানে জন্মের সময় তার কোনো বাচ্চার আয়ু
কতদিন অবধি সে বাঁচছে সেটা, এডুকেশন ইন্ডেক্স শিক্ষার স্তর কীরকম কোনো দেশে, আর জিএনআই বা তোমার গ্রস ন্যাশনাল ইনকাম, এগুলো কিন্তু তোমার এই এইচডিআই এর 3টে মূল সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মূল সূচক। আর ইন্ডিয়া যে বর্তমান লাইফ এক্সপেক্টেন্সি 2025 অনুযায়ী সেটা হলো 70 থেকে 71 বছর, মানে ইন্ডিয়ানরা 70 থেকে 71 বছর অন অ্যান অ্যাভারেজ তারা কিন্তু বাঁচে তাদের জীবনকাল। আর এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট যে ইন্ডেক্স বেরিয়েছিল সেটা 2023 কিন্তু লেটেস্ট রিপোর্ট, সেটা অনুযায়ী ভারতের যে পয়েন্ট ছিল সেটা 0.67। আর টপ কান্ট্রিজ হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে নরওয়ে, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি। আর লো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিন্তু নাইজার আর সাউথ সুদানের, আফ্রিকার দুটো কান্ট্রির। কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স সম্পর্কে আমরা দেখে নিই। এখানে ভারতের স্থান কত। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচকে কিন্তু 130 ভারতের ইন্ডেক্স, 193টি দেশের মধ্যে 130 নম্বরে রয়েছে কিন্তু ভারত। তারপর গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান 38। গ্লোবাল পিস ইন্ডেক্স বা শান্তি ইন্ডেক্সে কিন্তু 116, 173-এর মধ্যে, এটা কিন্তু ভারতের স্থান 116। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 131 কিন্তু ভারতের কারেন্ট তোমার পজিশন। তারপর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 105। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারত রয়েছে 159-এ, 159। ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে কিন্তু 7th পজিশনে রয়েছে, মানে খুব রিস্ক আছে ভারতে ক্লাইমেট নিয়ে। তারপর আইটি রেডিনেস ইন্ডেক্সে কিন্তু ভারত রয়েছে 72 নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে 4th নম্বরে রয়েছে, মানে যত দেশের বিভিন্ন দেশের কাছে যত ফায়ার পাওয়ার রয়েছে তার মধ্যে কিন্তু 4th স্থানে ভারতের স্থান, ঠিক আছে। মানে ভারতের পাওয়ার ডিফেন্সে কিন্তু খুব স্ট্রং। তারপর করাপশন পারসেপশন ইন্ডেক্সে কিন্তু ভারতের স্থান 96 রয়েছে 180টি দেশের মধ্যে, ঠিক আছে। যে ইন্ডেক্সগুলো একবার দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট ইন্ডেক্সগুলো। তারপর তোমার 21 নম্বর প্রশ্নে বলা হয়েছিল ব্রুটল্যান্ড কমিশনের সম্পর্কে। ব্রুটল্যান্ড কমিশন কিসের সাথে রিলেটেড? ব্রুটল্যান্ড কমিশন কিন্তু সাস্টেইনেবল ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, ঠিক আছে। আর ব্রুটল্যান্ড কমিশন এসেছিল 1987 সালে, আর এটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের সাথে তোমার যুক্ত। আর এরা কিন্তু আবার কমন ফিউচার রিপোর্ট নামে একটি রিপোর্ট পেশ করেছিল। তারপর প্রশ্ন এসেছিল ইন্ডিয়াস র্যাঙ্ক ইন গ্লোবাল সাস্টেইনেবল রিপোর্ট বা ইন্ডেক্স যেটা রয়েছে সেটাতে ভারতের র্যাঙ্ক কত জিজ্ঞেস করা হয়েছিল। 99 নম্বর কিন্তু ভারতের স্থান। তারপর 23 নম্বর প্রশ্ন দেখো এসেছিল ওয়াইল্ড লাইফ রিপোর্ট থিম। ওয়াইল্ড লাইফ যে রিপোর্ট 2025-এর, সেটা থিম থেকে প্রশ্ন এসেছিল। তো থিম ছিল 2025-এর ওয়াইল্ড লাইফ রিপোর্টের বন্যপ্রাণী রিপোর্টের ওয়াইল্ড লাইফ কনজারভেশন ফাইন্যান্স ইনভেস্টিং ইন পিপল অ্যান্ড প্ল্যানেট। 24 নম্বর প্রশ্ন দেখো চন্দ্রযান লঞ্চ ডিউরিং টেনিওর অফ কোন প্রধানমন্ত্রীর সময় চন্দ্রযান উৎক্ষেপ হয়েছে। তো চন্দ্রযান 2 যেটা সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলেই উৎক্ষেপ হয়েছে। চন্দ্রযান 2 সম্পর্কে আর কি প্রশ্ন এসেছিল, এটা কোন প্রধানমন্ত্রী টেনিওরে লঞ্চ হয়েছিল। তো সঠিক উত্তর হবে নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন বলেছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2034 কোথায় আয়োজিত হবে। 2034 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজিত হবে, এটা হবে সৌদি আরবিয়ায়, ঠিক আছে। আর 2026-এর পরের বছর এটা কোথায় আয়োজিত হবে, ইউএসএ, মেক্সিকো আর কানাডা। ঠিক আছে, মনে রাখবে। তারপর পিসিবির ফুল ফর্ম ছিল, পিসিবির দেখো দুটো ফুল ফর্ম আছে। একটা যদি আমরা ইলেকট্রনিক্সে দেখি তাহলে ইলেকট্রনিক্স অনুযায়ী পিসিবির ফুল ফর্ম হলো প্রিন্টেড সার্কিট বোর্ড। আর কম্পিউটারের অপারেটিং সিস্টেমে আমরা যদি দেখি তাহলে অপারেটিং সিস্টেম অনুযায়ী পিসিবির ফুল ফর্ম হলো প্রসেস কন্ট্রোল ব্লক, ঠিক আছে। পরে 27 নম্বর প্রশ্ন এসেছিল তোমার ম্যাটারনাল হেলথ নট ডিপেন্ড অন, যে মাতৃস্বাস্থ্য সেটা কিসের ওপর নির্ভর করে না। অনেকগুলো নির্ভর করে, অনেকগুলো অপশান ছিল, তার মধ্যে সঠিক উত্তর যেটা সেটা হলো টিটিনাস ভ্যাকসিন। দেখো ম্যাটারনিটি হেলথ বা মাতৃ যে স্বাস্থ্য তা সেগুলো কি, সেটা হলো একটা ম্যাটারনাল কেয়ার বা ম্যাটারনাল হেলথের একটা কম্প্রিহেন্সিভ কেয়ার দরকার, যেখানে আছে তোমার নিউট্রিশন, সেফ ডেলিভারি, তারপর ডিজিজ প্রিভেনশন ইত্যাদি। আর শুধুমাত্র টিটি ভ্যাকসিন নেওয়াই কিন্তু নিওনাটাল টিটিনাস, যে টিটি ভ্যাকসিন আছে সেটা কিন্তু বাচ্চাদের টিটিনাস থেকে প্রোটেক্ট করে, টিটিনাস যেই রোগটা রয়েছে সেটা থেকে কিন্তু প্রোটেক্ট করে। আর ম্যাটারনাল হেলথের জন্য কয়েকটি প্রধান সূচক হলো অ্যান্টিনেটাল কেয়ার, মানে গর্ভাবস্থায় নিয়মিত চেক আপ, স্কিল বার্থ অ্যাটেন্ডেন্স, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর দ্বারা যে ডেলিভারি সেটা করা, তারপর নিউট্রিশন আর সাপ্লিমেন্ট, বাচ্চা এবং তার মায়ের জন্য কিন্তু পুষ্টিকর খাবার এবং সাপ্লিমেন্ট প্রদান করা, আর সেফ ডেলিভারি প্র্যাকটিস, আর হলো ইমিউনাইজেশন বা টিকাকরণ। এগুলো কিন্তু সেফ ম্যাটারনাল হেলথের জন্য কয়েকটি প্রধান সূচক।
তারপরে দেখো প্রশ্ন ছিল সাধারণ ব্রাহ্ম সমাজ কে বা কারা প্রতিষ্ঠা করেছিলেন। সাধারণ ব্রাহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন আনন্দমোহন বসু, শিবচন্দ্র ঘোষ আর উমেশচন্দ্র দত্ত। এটা 1878 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তারপরে ছিল আর্মি রিস্ট্রাকচারিং ইউএভি, এটা সম্পর্কে, যেটা রুদ্র ব্রিগেড, আর্মির যে রুদ্র ব্রিগেড নতুন রিকনস্ট্রাক্ট হয়েছে সেটা সম্পর্কে প্রশ্ন এসেছিলো। তো একবার দেখে নিই আর্মির যেই রুদ্র ব্রিগেড আর ইউএভি সম্পর্কে। ঠিক আছে, রুদ্র ব্রিগেড হলো ভারতীয় সেনাবাহিনীর স্পেশালাইজড ইউনিট, যা ইউএভি মানে হলো আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। সেই সমস্ত বায়বীয় তোমার ভেহিকেল, যেগুলো বায়বীয় মানে যেগুলো বায়ুতে উঠতে পারে, বাতাস হাওয়ায় উঠতে পারে। তো সেই সমস্ত ভেহিকেল যেগুলোর মধ্যে কোনো মানুষ থাকবে না বা কোনো চালক থাকবে না, সেগুলোকে ইউএভি বলা হয়, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। আর এই আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের জন্য কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে রুদ্র ব্রিগেড নামে একটি নতুন ব্রিগেড স্থাপনা করা হয়েছে। এটার মূল কাজ হলো সীমান্তে নজরদারি করা, সার্ভেলেন্স করা, টার্গেট অ্যাকুইজিশন, শত্রুর অবস্থান চিহ্নিত করা, আর সাপোর্ট কমব্যাট অপারেশন, সেনাদের সহায়তা করা কমব্যাট অপারেশনে। তো এই গেল রুদ্র ব্রিগেড আর আর্মি ইউএভি সম্পর্কে। আর 30 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল হুইচ ইজ ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স সম্পর্কে প্রশ্ন এসেছিল, অনেকগুলো অপশন ছিল, সঠিক উত্তর হবে ভ্যালু অ্যাডেড সার্ভিস বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স কিন্তু একটি ইনডিরেক্ট ট্যাক্স। এবার ইনডিরেক্ট ট্যাক্স সম্পর্কে আমরা দেখে নিই। ডিরেক্ট ট্যাক্স কি, যেটা সরাসরি ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর বসে সেটাকে কিন্তু ডিরেক্ট ট্যাক্স বলে। যেমন তোমার ট্যাক্স পেয়ার যিনি, মানে ট্যাক্স পেয়ার যিনি বা যে বিজনেস চালাচ্ছে তার উপর কিন্তু একটা বার্ডেন থাকে, যিনি আয় করছেন সে নিজেই কিন্তু এই ইনডিরেক্ট ট্যাক্সটা দেয়। তারপর ইনডিরেক্ট ট্যাক্সের তোমার এক্সাম্পল হলো ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, এগুলো কিন্তু তোমার ডিরেক্ট ট্যাক্স। আর ইনডিরেক্ট ট্যাক্স হলো যেগুলো ব্যক্তি সরকারের কাছ থেকে পণ্য বা সেবা ক্রয়ের মাধ্যমে আদায় করা হয়, মূল খরচে যোগ করা হয়। যেমন জিএসটি দেখো, জিএসটি হোটেলে খেতে গেলে তোমার যে অ্যাডিশনাল বিল, তার সাথে কিন্তু অ্যাডিশনাল জিএসটি বিল অ্যাড করা হয়, মানে যে বিজনেসম্যান সেগুলো নিজের পকেট থেকে ভরছে না, সেটা চাপিয়ে দিচ্ছে অন্য কারোর ঘাড়ে বা কাস্টমারের ঘাড়ে। এটাই হলো ইনডিরেক্ট ট্যাক্স। ট্যাক্স পেয়ার ও যে ট্যাক্স বিয়ারার্স তারা কিন্তু আলাদা। পণ্য বা সেবা ক্রেতা, ট্যাক্স পেয়ার এবং ট্যাক্স বায়ার কিন্তু আলাদা ইনডিরেক্ট ট্যাক্সে। এক্সাম্পল হলো জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, এগুলো হলো তোমার ইনডিরেক্ট ট্যাক্সের উদাহরণ। পরের প্রশ্ন 31 নম্বর প্রশ্ন যেটা ছিল সানরাইট ক্লোরিন আর মিথেনের যে রিয়াকশান, এটাতে কি ফর্মেশন হয় সেটা সম্পর্কে প্রশ্ন এসেছিল। সানরাইট ক্লোরিন আর মিথেনের রিয়াকশানে কিন্তু র্যাডিক্যাল আয়ন ফর্মেশন হয়, র্যাডিক্যাল আয়নের ফর্মেশন হয় সানলাইট ক্লোরিন আর মিথেনের রিয়াকশানে। তো 32 নম্বর প্রশ্ন এসেছিল প্রাইমারি ফোর্স এনাবলিং ওয়াটার টু রিচ টল প্ল্যান্টস, মানে যে উঁচু বা লম্বা গাছ রয়েছে সেগুলোতে যেই মূল গাছ আমরা জানি মূল থেকে জল শোষণ করে, সেই জল কীভাবে গাছের ওপরের অংশে পৌঁছায়, কোন চাপের দ্বারা, সেটা হলো ট্রান্সপিরেশন পুল বা বাষ্পীভবনের টান। বাষ্পীভবনের এই টান বা ট্রান্সপিরেশন পুলের ফলেই কিন্তু তোমার যেগুলো লম্বা গাছ, ছোটো গাছ যাই হোক, তোমার মূল থেকে, মানে মূল একদম নিচের দিকে থাকে, সেই মূল থেকে গাছের ওপরের দিকে কিন্তু জলের আদান প্রদান হয়, সেটাকে কিন্তু ট্রান্সপিরেশন পুলের মাধ্যমেই হয়। তারপর 33 নম্বর প্রশ্ন ছিল গ্রাস গ্রোজ ফাস্টার আফটার কাটিং ডিউ টু, মানে ঘাস কাটার পর অনেক সময় আমরা দেখি দ্রুত বাড়ে, এর কারণ কি? কারণ হলো ইন্টার ক্যালারি মেরিস্টেম নামক বৃদ্ধি কোষ থাকে ঘাসের মধ্যে, এই জন্য কিন্তু ঘাস দ্রুত বাড়ে। একবার একটু ইন্টার ক্যালারি মেরিস্টেম সম্পর্কে ডিটেলস আমরা দেখে নিই হালকা। তো স্টেম মানে তোমার কাণ্ড, তারপর পাতার যে লিফ বেসের জাংশনে কিন্তু এই গ্রোথ টিস্যু থাকে, এই গ্রোথ টিস্যুর নাম হলো ইন্টার ক্যালারি মেরিস্টেম, যা প্ল্যান্টকে কাটিং বা গ্রেজিং হলেও, মানে কাটিং আমরা ছাঁটাই যেগুলো করি গাছের একটা নির্দিষ্ট শেপ মেনটেন করার জন্য, সেই রকম কাটিং গ্রেজিং যদি হয় তারপরেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে গাছকে। এটাই হলো ইন্টার গ্যালারি মেরিস্টেমের কাজ। তারপর কোথায় কোথায় থাকে ইন্টার গ্যালারি মেরিস্টেম? লিফ বেস মানে পাতার শেষের দিকে যে পাতা, তার যেই ডগাটা রয়েছে, মানে বেস যেটা নিচের দিকে, সেইখানে কিন্তু এইটা দেখা যায়। তারপর নোড বা রিজিয়ন, অনেক সময় তোমরা দেখো এই যে যদি কাণ্ড হয় আখ বা বাঁশ দেখেছো, মাঝখানে এক একটা নোড থাকে, ঠিক আছে? সো এই নোডের মধ্যে কিন্তু আমরা এই ইন্টার গ্যালারি মেরিস্টেম দেখতে পাই। আর এর কাজ কি? এর কাজ হলো প্ল্যান্টের যখন গাছের যখন কাটিং বা গ্রেজিং হয়, তারপর নতুন গ্রোথ করতে কিন্তু এটা সাহায্য করে, র্যাপিড রিগ্রোথে কিন্তু সাহায্য করে, খুব দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করে।
তারপর 34 নম্বরের প্রশ্নে এসেছিলো ইফ টেম্পারেচার ইনক্রিজ, চাপের সাথে তোমার তাপমাত্রার সাথে যে সাউন্ড বা শব্দের যে গতি তার কী সম্পর্ক, তাপমাত্রা বাড়লে টেম্পারেচার যদি বাড়ে তাহলে সাউন্ডের যে গতি বা শব্দের যে গতি সেটাও কিন্তু বাড়বে। তারপর 35 নম্বর প্রশ্ন ছিল হরদীপ সিং ব্রার সম্পর্কে। হরদীপ সিং ব্রারের এখন বর্তমান কিসের সিইও তিনি। হরদীপ বারার কিন্তু নিউ প্রেসিডেন্ট আর সিইও হলো বিএমডাব্লিউ গ্রুপ অফ ইন্ডিয়া। বিএমডাব্লিউ যে কার ম্যানুফ্যাকচার করে সেই বিএমডাব্লিউ গ্রুপ অফ ইন্ডিয়ার কিন্তু নতুন প্রেসিডেন্ট আর সিইও হলো হরদীপ সিং। 36 নম্বর প্রশ্ন ছিল এনসিসিএফ সম্পর্কে। এনসিসিএফের ফুল ফর্ম, এনসিসিএফের ফুল ফর্ম হলো ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া হলো এনসিসিএফের ফুল ফর্ম। তারপর হলো 37 নম্বর প্রশ্ন যেটা আস করা হয়েছিল, যেটা তোমাদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, সেটা হলো ইনফ্যান্ট মর্টালিটি রেট সম্পর্কে। ইনফ্যান্ট মর্টালিটি রেটে কোন এজ গ্রুপকে আমরা ইনক্লুড করি, কোন এজ গ্রুপকে ধরা হয়। লেস দ্যান 1 ইয়ার, যে সমস্ত শিশুদের বয়স 1 বছরের কম সেই সমস্ত শিশুকে কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি রেটের ক্ষেত্রে আমরা কাউন্ট করি। ডেফিনেশন কি, যখন শিশু জন্ম হয়, মানে ধরো 1000টি শিশু জন্মালো, ঠিক আছে, শিশু জন্মালো মানে 1 বছরের কম বয়স যে সমস্ত শিশু রয়েছে, সেই সমস্ত 1000টি শিশুর মধ্যে যে কটি শিশুর মৃত্যু ঘটছে তাকে কিন্তু আমরা ইনফ্যান্ট মর্টালিটি রেট বলে থাকি। প্রতি হাজারটি লাইফ বার্থে 1 বছরের কম বয়সী যে সমস্ত শিশু তার মৃত্যুর যেই হার সেটাকে কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি রেট বলে। বোঝাতে পারলাম? মানে 1000টি শিশু জন্মেছে, ধরো 1000টি শিশু রয়েছে বর্তমান ভারতে, ঠিক আছে, যাদের বয়স 1 বছরের থেকে কম, এরকম 1000টি শিশু রয়েছে, সেই সমস্ত শিশুর মধ্যে কজন মারা গেল সেটাই কিন্তু আমরা ইনফ্যান্ট মর্টালিটি রেট হিসাবে কাউন্ট করি। পরের প্রশ্ন দেখে নিই। 38 নম্বর প্রশ্নে কী ছিল, ব্ল্যাক অ্যাক্ট। গান্ধীজি ব্ল্যাক অ্যাক্ট কাকে বলেছিল? রাওলাট যে আইন এসেছিল রাওলাট অ্যাক্ট, এটাকে কিন্তু গান্ধীজি ব্ল্যাক অ্যাক্ট বলেছিল। রাওলাট অ্যাক্ট ছিল 1919 সালে, আর এর প্রতিবাদী জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড হয়েছিল কিন্তু। তারপর চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। চম্পারণ সত্যাগ্রহ কেন হয়েছিল বা কাদের জন্য হয়েছিল? ইন্ডিগো ফার্মার বা যে নীল চাষি রয়েছে তাদের জন্য কিন্তু গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ করেছিল বিহারের চম্পারণ নামক ডিস্ট্রিক্টে 1917 সালে। এটা গান্ধীজির প্রথম আর কি সত্যাগ্রহ আন্দোলন বলতে পারো। তারপর দেখো স্নেলের সূত্র থেকে তোমার প্রশ্ন ছিল সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা থেকে কিন্তু প্রশ্ন ছিল, এটা স্নেলের সূত্র। এটা কোথায় প্রযোজ্য হয়? আলোর যেই প্রতিসরণ রয়েছে, মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি হয়, আলোক রশ্মি কিন্তু অভিলক্ষ থেকে বেঁকে যায়। তো এটা দেখতে পাচ্ছ আই কোণ আর এটা আর কোণ, সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। এটাকে রিফ্র্যাক্টিভ, এই কনস্ট্যান্টকে কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা হয়, ঠিক আছে। 41 নম্বর প্রশ্ন এসেছিল টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস বা স্থলজ যে সমস্ত উদ্ভিদ সেগুলি সূর্যালোকের কত শতাংশ অংশ তারা শোষণ করে। যে টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট বা স্থলে যে সমস্ত উদ্ভিদ থাকে তারা কিন্তু আমাদের পৃথিবীতে যে যতটা সূর্যালোক আসে তার মাত্র 1 to 2%, 1 থেকে 2% অংশ কিন্তু তারা ফটোসিনথেসিসের জন্য ব্যবহার করে। তারপর প্রশ্ন ছিল ডান্ডিয়া ড্যান্স সম্পর্কে। ডান্ডিয়া কোথাকার নৃত্য বা এটা কোন সময় পারফর্ম করা হয়? ডান্ডিয়া গুজরাটের নৃত্য, নাচ, একটি ফোক ড্যান্স। এটা নবরাত্রির সময় কিন্তু পারফর্ম করা হয়, তোমরা সবাই জানো। তারপর 43 নম্বর প্রশ্ন বলা ছিল আলফ্রেড ওয়েগনার একজন বিজ্ঞানী, জিওলজিস্ট। ইনি যে লার্জ ওয়াটার বডি ছিল আমাদের পৃথিবীর শুরুর পর্যায়ে, সেই লার্জ ওয়াটার বডিকে কী নামে অভিহিত করেছিলেন? সেটা হলো প্যান্থালাসা, ঠিক আছে। দেখো আমাদের যে সমস্ত কন্টিনেন্টগুলো আমরা দেখি, মহাদেশগুলো, সেগুলো কিন্তু আগে একটি মহাদেশ হিসাবেই ছিল। এগুলো সব যুক্ত হয়ে একটি মহাদেশ হিসাবেই ছিল, আর সেই মহাদেশটাকে বলা হয়েছিল কিন্তু নাম দিয়েছিলেন অ্যালফ্রেড ওয়েগনার প্যানজিয়া। আর প্যানজিয়া বাদে সমস্ত পৃথিবী কিন্তু জলে ঢাকা ছিল, একটি বড় মহাসাগরে ঢাকা ছিল, আর সেই মহাসাগরের নাম কিন্তু ছিল প্যান্থালাসা, ঠিক আছে। তো আলফ্রেড ওয়েগনার এই বিশাল জলরাশির নাম দিয়েছিলেন প্যান্থালাসা। 44 নম্বর প্রশ্ন কী বলেছে? 44 নম্বর প্রশ্ন বলেছে হেডকোয়ার্টার অফ নর্থ সেন্ট্রাল রেলওয়ে। তোমরা জানো ভারতের এই সমস্ত রেলওয়ে সিস্টেম সেটাকে কিন্তু কয়েকটি জোনে, অনেকগুলো জোনে ভাগ করা হয়। সেই জোনের মধ্যে নর্থ সেন্টার, উত্তর তোমার নর্থ সেন্টার যে রেলওয়ে, উত্তর মধ্য রেলওয়ে, সেটার হেডকোয়ার্টার কোথায় সেটা জিজ্ঞেস করেছে। সেটা হেডকোয়ার্টার কিন্তু তোমার প্রয়াগরাজে। তো রেলওয়েজের ইম্পর্টেন্ট হেডকোয়ার্টারগুলো দেখে নিস, তোমার রিজিওনাল হেডকোয়ার্টার। সবার প্রথম হলো সেন্ট্রাল রেলওয়ে, এর হেডকোয়ার্টার কিন্তু মুম্বাইতে। ইস্টার্ন রেলওয়েজের
হেডকোয়ার্টার তোমরা সবাই জানো কলকাতাতে। তারপর ইস্ট সেন্ট্রাল রেলওয়ের যেই হেডকোয়ার্টার সেটা হাজিপুরে। আর ইস্ট কোস্ট রেলওয়ে যেটা সেটা কিন্তু ভুবনেশ্বরে তোমার তার হেডকোয়ার্টার। নর্দার্ন রেলওয়ে তোমার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। নর্থ সেন্ট্রাল যে রেলওয়ে এনসিআর সেটার তোমার হেডকোয়ার্টার হলো প্রয়াগরাজে। নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এটা হলো মালেগাঁওতে। আর গুয়াহাটিতে কিন্তু এর তোমার হেডকোয়ার্টার রয়েছে দুটো জায়গায়। নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে রয়েছে হেডকোয়ার্টার জয়পুরে। সাউদার্ন রেলওয়ের হেডকোয়ার্টার চেন্নাইতে। সাউথ সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার সেকেন্দ্রাবাদে। সাউথ ইস্টার্ন রেলওয়েজের হেডকোয়ার্টারও কলকাতাতে। তো ইস্টার্ন রেলওয়ে আর সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কিন্তু কলকাতাতে। আর সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার হলো বিলাসপুরে। সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে এর তোমার হেডকোয়ার্টার হলো হুবলিতে। আর ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার হলো মুম্বাইতে। আর ওয়েস্ট সেন্ট্রাল যেই রেলওয়ে সেটার হেডকোয়ার্টার হলো জব্বলপুরে। এটা আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, এখান থেকে দেখে এই তোমার প্রত্যেকটি রিজিওনাল যেই রেলওয়ে রয়েছে সেকশন আর তার হেডকোয়ার্টারটা কিন্তু ভালো করে মুখস্থ করে নিও, কারণ একটা শিফটে প্রশ্ন এসে মানে অনেক শিফটেই প্রশ্ন আসতে পারে আগে শিফট পরের শিফটগুলোতে। 45 নম্বর প্রশ্ন কী বলেছে, কম্প্রেশন ইন সাউন্ড প্র্যাকটিস ডিনোটস। শব্দ তরঙ্গে যে কম্প্রেশন হয় সেটা কি ডিনোট করে? শব্দ তরঙ্গে যেই কম্প্রেশন হয় সেটা উচ্চ চাপ বা অ্যাম্প্লিটিউড বা লাউডনেস নির্দেশ করে। তোমরা জানো কি না জানি না, শব্দ যে তরঙ্গ যেভাবে প্রোগ্রেস করে বা যেভাবে সঞ্চালিত হয় সেটা কিন্তু অনেকটা এরকম দেখতে লাগে। ঘনীভবন এবং তনুভবনের মাধ্যমে কিন্তু শব্দ তরঙ্গ এগিয়ে যায়। এটা ধরো একটা শব্দ তরঙ্গ, কখনো এটা প্রসারিত হচ্ছে আবার কখনো সংকুচিত হচ্ছে। এই জিনিসটাকে কিন্তু একটা সাইনোসয়েডাল গ্রাফ দিয়েও দেখানো যায়। তো এই জিনিসটা দেখছো, যখন সাউন্ডের ওয়েভগুলো কম্প্রেস হয়ে যায় তখন কিন্তু সাউন্ডটা বেশি লাউড হয়ে যায় বা জোরে শোনায়। এটাকেই অ্যাম্প্লিটিউড বা লাউডনেস বলা হয়ে থাকে, সেটাই বলা হয়েছে। কারণ এই সময় এইখানে কিন্তু তোমার শব্দের যে তরঙ্গ সেগুলো কম্প্রেস হয়ে যায় বা সংকুচিত হয়ে যায় আর আওয়াজটা জোরে শোনায়। তো এটাই বলছে কম্প্রেশন ইন সাউন্ড পার্টিকেলস। সাউন্ডের যে পার্টিকেল, সাউন্ডের তো আসলে পার্টিকেল হয় না, সাউন্ড একটা তরঙ্গ যেটা একটি মাধ্যমের মধ্য থেকে যায়। যেই মাধ্যমে যায় সেই মাধ্যমের তোমার পার্টিকেলগুলোকে সংকুচিত এবং প্রসারিত করে। যখন সংকুচিত হয়ে যায় তখন কিন্তু অ্যাম্প্লিটিউড বা লাউডনেস বেড়ে যায়। তো চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। 46 নম্বর প্রশ্ন যেটা এসেছিলো, পিপল লিভিং ইন আরবান এরিয়াস, এই জিনিসটাকে কী বলা হয়? শহর এলাকার জনসংখ্যা বৃদ্ধিকে কী বলা হয়? এটাকে বলা হয় আরবানাইজেশন। তারপর 47 নম্বর প্রশ্ন এসেছিলো, রিজন ফর উইন্ড ডিউ টু এভাপোরেশন, বাষ্পীভবনের কারণে তাপমাত্রা এবং চাপের যে পার্থক্য সৃষ্টি হয় এর ফলে কী হয়? এর ফলে কিন্তু বায়ু প্রবাহ সৃষ্টি হয়। চাপের পার্থক্যের জন্যই বায়ু প্রবাহ হয়। হাই প্রেশার অঞ্চল থেকে লো প্রেশার অঞ্চলে কিন্তু বায়ু প্রবাহিত হয় সবসময়। পরের প্রশ্ন আমরা দেখে নিই। 48 নম্বর প্রশ্ন মন্টেন ফরেস্ট সম্পর্কে দিয়েছিল। মন্টেন ফরেস্ট মানে পর্বতে যেই সমস্ত ফরেস্ট দেখা যায়, পার্বত্য যেই বন, সেটাকে মন্টেন ফরেস্ট বলা হয়। এখানে কোন ধরনের গাছ পাওয়া যায়? ওক গাছ কিন্তু আমরা মন্টেন ফরেস্টে দেখে থাকি। তারপর 49 নম্বর প্রশ্ন বলা ছিল জোন বিটুইন হাই টাইড অ্যান্ড লো টাইড। হাই টাইড মানে জোয়ার আর লো টাইড মানে ভাটা। এই জোয়ার ভাটার মধ্যবর্তী অঞ্চলকে কী বলা হয়? টাইডাল জোন বা ইন্টারটাইডাল জোন বলা হয়ে থাকে, জোন বিটুইন হাই টাইড আর লো টাইড। এবার 50 নম্বর প্রশ্ন, যেটা আমাদের শেষ প্রশ্ন, তো জিজ্ঞেস করা ছিল লায়োফিলিক কোলয়েড সম্পর্কে। লায়োফিলিক কোলয়েড কি? লায়োফিলিক কোলয়েড হলো এমন একটি কোলয়েড যার ডিসপারশন মিডিয়ামের প্রতি প্রবল আকর্ষণ থাকে, যেমন গাম, জিলেটিন, স্টার্চ। তো যারা কোলয়েড সম্পর্কে জানো না, দেখো কোলয়েড কি? কোলয়েড হলো এমন এক ধরনের মিশ্রণ যেখানে একটি পদার্থ অন্য একটি পদার্থের মধ্যে সূক্ষ্মভাবে ছড়িয়ে থাকে, ঠিক আছে, যা খালি চোখে দেখা যায় না। যেমন দুধ, কুয়াশায় কী হয়? কুয়াশায় আমাদের যে বায়ুর কণাগুলোর মধ্যে কিন্তু ধুলো, ডাস্ট পার্টিকেল কিন্তু জমে থাকে, যেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। মানে কণাগুলোকে খালি চোখে দেখতে পাই না, কিন্তু কুয়াশাটাকে আমরা তো দেখতে পাই। তারপর জেল, ফেনা, এগুলো কিন্তু সব কোলয়েডের তোমার উদাহরণ। আর এই লায়োফিলিক কোলয়েডটা কি? লায়োফিলিক শব্দটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, একটা হলো লায়ো আর একটা হলো ফিলিক। লায়ো মানে হচ্ছে ডিজলভ, দ্রবীভূত হয়ে যাওয়া। তো একটা জিনিস বলা হলো না, সেটা হলো কোলয়েডে দুটো মিডিয়াম হয়। একটা হচ্ছে কি ডিসপার্স ফেস বা একটি পদার্থ যেটা কোনো একটি মিডিয়ামের মধ্যে থাকে, আর যে মিডিয়ামের মধ্যে থাকে সেই মিডিয়ামটাকে বলা হয় ডিসপারশন মিডিয়াম। যেমন তোমার কীভাবে উদাহরণ দিই, বায়ুর মধ্যে
যদি এই ছোটো ছোটো ধুলোবালির পার্টিকেল থাকে, তো ধুলোবালির পার্টিকেল সংখ্যায় কম থাকে, বায়ুর যে মলিকিউল, গ্যাসীয় মলিকিউল, সেগুলোর তুলনায় কিন্তু কম থাকে। তো যে জিনিসটা কম থাকে সেটাকে বলা হয় ডিসপার্স ফেজ, আর যেটা বেশি থাকে সেটাকে বলা হয় ডিসপারশন মিডিয়াম। ঠিক আছে? তেমন ধরো এক গ্লাস জলের মধ্যে আটা গুলে দিলে, তাহলে কিন্তু আটাটা সম্পূর্ণরূপে কিন্তু মানে তোমার দ্রবীভূত হয় না, এটাও কিন্তু কলয়েড। তো জলের মধ্যে ধরো 1 চামচ আটা গুলেছো, তো আটা যেটা সেটা কিন্তু ডিসপার্সড ফেজ, আর ডিসপারশন মিডিয়াম হলো জল। ঠিক আছে? আর এটাই বলেছে যে লায়োফিলিক কোলয়েড হলো এমন একটি কোলয়েড যেখানে কোলয়েডের ডিসপারশন মিডিয়াম যেটা, তার প্রতি প্রবল আকর্ষণ থাকে ডিসপারশন ফেজের। এই এই জন্যই এগুলোকে লিওফিলিক কোলয়েড বলে। তো এগুলো হলো তোমার 13ই অক্টোবর ফার্স্ট শিফটে যে সমস্ত জিকে এসেছিলো সেগুলোর অ্যানালিসিস। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। আমরা এই পরের শিফটগুলোতে যেগুলো জিকে প্রশ্ন ছিল সেগুলো সম্পর্কেও কিন্তু অ্যানালিসিস দেবো আমরা। তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করে নাও, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও যদি পিডিএফ পেতে চাও, আর যদি না চাও তাহলে কোনো ব্যাপার না। তো আশা করি তোমরা সকলেই ভালো থাকবে এবং তোমাদের পরীক্ষা ভালো যাক। দেখা হবে পরের ভিডিওতে।